পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো যাচ্ছেন ওমানের সুলতান। চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই বললেন প্রধান উপদেষ্টা। এবং মিরাজের ফাইফার ও মাহমুদুলের দৃঢ়তায় দ্বিতীয় দিনে বাংলাদেশের লড়াই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যাচ্ছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। তার সঙ্গে থাকছেন দেশটির প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী শিহাব বিন তারিক আল সাইদ এবং পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি সহ একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল। সোমবার ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য সুলতান হাইথাম ইতোমধ্যে মস্কো রওনা হয়েছেন। এর আগে ক্রেমলিন জানিয়েছে মঙ্গলবার ওমানের সুলতানের সঙ্গে আলোচনা করবেন পুতিন। দুই নেতা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, অর্থ ও বিনিয়োগ, পাশাপাশি সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক সহ সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। হংকং সম্পর্কিত বিষয়গুলোতে বাজে আচরণের জন্য কিছু মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রধানদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। গত মাসে চীনা ও হংকংয়ের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই পাল্টা নিষেধাজ্ঞাগুলো এলো। এপির প্রতিবেদন অনুসারে গত মার্চে যুক্তরাষ্ট্র ৬ জন চীনা এবং হংকং কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক দমন, পীড়ন এবং শহরের স্বায়ত্তশাসনকে আরও হুমকিতে ফেলেছেন বলে অভিযোগ তোলা হয়। নিষেধাজ্ঞাভুক্ত কর্মকর্তাদের মধ্যে ছিলেন বিচার সচিব পল ল্যাম্ব, নিরাপত্তা অফিসের পরিচালক ডং জিং ওয়ে এবং প্রাক্তন পুলিশ কমিশনার রেমন্ড সিউ। 2013 সাল থেকে রোমান ক্যাথলিক চার্চের প্রধানের দায়িত্ব পালন করা পোপ ফ্রান্সিস 88 বছর বয়সে সোমবার মারা গেছেন। তিনি ছিলেন ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। পোপরা সাধারণত বিশ্বব্যাপী সংঘাতে পক্ষ নেয়ার ব্যাপারে সতর্ক থাকেন, কিন্তু 16 মাস ধরে গাজায় ইসরায়েলের নির্বিচারে বোমা বর্ষণের বিষয়ে ফ্রান্সিস তার অবস্থান প্রকাশ করার সময় কখনো পিছপা হননি। খ্রিস্ট ধর্মের 3টি প্রধান শাখার মধ্যে সবচেয়ে বড়, প্রায় 1.4 বিলিয়ন রোমান ক্যাথলিকদের আধ্যাত্মিক নেতা হিসেবে ফ্রান্সিস গাজায় ইসরায়েলের গণহত্যার সময় যুদ্ধবিরতির জন্য বারবার আহ্বান জানিয়েছেন। চীনের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বের এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দ্বিপক্ষীয় সম্পর্কের 50 বছর পূর্তির প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে দুদেশের সম্পর্কের টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করেন ইউনূস। একে শুধু রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্ক নয়, বরং জনগণের মধ্যে সম্প্রীতি সেতু বন্ধন গড়ে তোলার এক বাস্তব পদক্ষেপ হিসেবেও বিবেচনা করছেন উভয় পক্ষ। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, আমরা আশা করি আপনি শিগগিরই আবার আমাদের সঙ্গে দেখা করবেন। আমরা ভালো প্রতিবেশী হতে চাই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই। সুন্দরবনের 10 কিলোমিটার পরিবেশগত সংকটাপন্ন এলাকার মধ্যে নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে পরিবেশ মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি নির্বাহী কমিটির 16তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সুন্দরবনের পরিবেশগত সুরক্ষায় 2017 সালে জাতীয় পরিবেশ কমিটির 3.4.4 নম্বর সিদ্ধান্ত এবং 2021 সালে নির্বাহী কমিটির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। নিরপেক্ষ বিশেষজ্ঞদের দ্বারা সুন্দরবনের 10 কিলোমিটার ইসিএ এলাকার মধ্যে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানসমূহের পরিবেশগত প্রভাব নিরূপণ করা হবে। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ। তাদেরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক AKM মঈন উদ্দিন। আসামিরা হলেন আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানি। তারা সবাই বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড নামঞ্জুর চেয়ে জামিন আবেদন করেন।
সিলেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচ দারুণ এক অবস্থানে দাঁড়িয়ে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ৮২ রানের লিড কমিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫৭ রান তুলে ফেলেছে ১ উইকেট হারিয়ে। ফলে এখনও ২৫ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে ৯টি মূল্যবান উইকেট। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস বাংলাদেশের শুরুটা কিছুটা ধাক্কা খেলেও মাহমুদুল হাসান জয়ের দায়িত্বশীল ব্যাটিং দলকে পথ দেখাচ্ছে। তিনি ২৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তার সঙ্গী মমিনুল হক ১৫ রানে অপরাজিত। মজার ব্যাপার হলো ৬ রানে থাকা অবস্থায় মাহমুদুলের ক্যাচ মিস করেন ফিল্ডাররা। এরপর থেকেই তিনি অনেকটা আত্মবিশ্বাসী ব্যাটিং করেছেন। যে রঙের পোশাক পরলে মশা ভুলেও কামড়াবে না। ঋতু পরিবর্তনের পালা বদলে প্রকৃতিতে শীত বিদায় নিয়ে আগমন ঘটেছে বসন্তের। আর সেই সঙ্গে ধীরে ধীরে আনাগোনা শুরু হয়েছে মশা নামক ছোট ভ্যাম্পায়ারটির। মশা শীতল রক্তের প্রাণী। এরা শীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না, তাই জীবন বাঁচাতে তারা হাইবারনেশন বা শীত নিদ্রায় চলে যায়। একটানা ৬ মাস পর্যন্ত তারা হাইবারনেশন চালিয়ে যেতে পারে। শীত কমার সঙ্গে সঙ্গে এরা বিভিন্ন গর্ত থেকে শীত নিদ্রা ভেঙে শুরু করে মানুষের রক্ত চুষে নিতে। মূলত খাবার আর বংশ বিস্তারের জন্যই এরা মানুষকে খাবারের তালিকায় রেখেছে। মশার কানের সামনে গান গাওয়া বা কামড়ানো দুটোই আমাদের জীবনকে করে তোলে অতিষ্ঠ। ফলে আমরা আক্রান্ত হই নানা রকম রোগেও। রক্তচোষা এ ক্ষুদ্র প্রাণী থেকে যেভাবে বাঁচবেন। অনেকেই লিকুইডেটর, মশার ধূপ, মশারি, কয়েল, মশা তাড়ানোর ক্রিম বা স্প্রের কথা বলবেন, কিন্তু এতে তেমন কোনো কাজ হয় না। তাই মশার কামড় থেকে রক্ষা পাওয়ার আরও একটি পন্থার কথা সামনে আনলেন গবেষকরা। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, মানুষের নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড বুঝতে পারে মশা। তাতে তাদের চোখ খুলে যায়। মানুষের গায়ের রং যাই হোক না কেন, মানুষের চামড়ায় একটা লাল রং থাকে, যা মশারা খুব ভালো দেখতে পায় লালের কাছাকাছি কমলা রঙও। এছাড়া কালো রং তাদের আকর্ষিত করে নীলচে সবুজ রঙও। তাই এই রঙগুলোর দিকে দ্রুত ধেয়ে আসে তারা। গবেষণায় গবেষকরা লক্ষ্য করেছে, এই সব রং দেখে তারা মনে করে সেখানে তারা তাদের খাবার পেতে পারে। তাই মশার কামড় থেকে বাঁচতে চাইলে এসব রঙের পোশাক মোটেও পরা যাবে না। গবেষকরা আরও জানিয়েছেন, মানুষের নির্গত কার্বন ডাই অক্সাইডের দ্বারা তাদের চোখ খুলে যাওয়ার পরও সবুজ, নীল, বেগুনি এবং সাদা রঙগুলো নজরে এলেও মশারা সেদিকে যাওয়া পছন্দ করে না। তাই মশা থেকে বাঁচতে এই রঙের পোশাকগুলো পরতে পারেন। এসব রঙের পোশাক গায়ে থাকলে মশারা কাছে ঘেঁষবে না, এমনটাই দাবি করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মশা কম বেশি সবাইকেই কামড়ে থাকে, তবে কাউকে কাউকে একটু বেশি কামড়ায়। এর কারণ কি জানেন? আসলে মশা কাকে বেশি আক্রমণ করবে তার অনেকটাই নির্ভর করে আপনি কোন রঙের পোশাক পরেছেন তার উপর। অবাক করার বিষয় হলেও এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এই গবেষণায়। চ্যানেল 52 নিউজ ডেস্ক। আকাশ থেকে ঝুলবে বহুতল ভবন। সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য বাড়ির পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। যে কোনো বড় বহুতল ভবনকে আমরা আকাশচুম্বী ভবন বলে থাকি। এবার আর কথাই নয়, সত্যি সত্যি আকাশকে চুম্বন করতে চলেছে একটি বহুতল ভবন। পৃথিবীকে প্রদক্ষিণকারী একটি গ্রহাণু থেকে তার দিয়ে বাঁধা অবস্থায় ঝুলে থাকবে ভবনটি। বহুতলটির নাম দেওয়া হয়েছে অ্যানালিমা টাওয়ার। তৈরি হওয়ার পর এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। রেস্তোরাঁ, দোকান, অফিস, বাগান, অ্যাপার্টমেন্ট, এমনকি ঈশ্বরের উপাসনালয় এর জায়গাও থাকবে এই ভবনে। রেস্তোরাঁ, দোকান, অফিস, বাগান, অ্যাপার্টমেন্ট, এমনকি ঈশ্বরের উপাসনালয় এর জায়গাও থাকবে সেই ভবনে। ভবনটি হাজার হাজার মিটার উঁচুতে বাতাসে ভাসছে। বুর্জ খলিফাকে পেছনে ফেলে ইউ আকৃতির ভবন বানাচ্ছে ম্যানহাটন। সেই ভবনের ছবি দেখে ইতোমধ্যেই যাদের চোখ কপালে উঠেছে তাদের জন্য আরও একটি সুখবর, কারণ এবার সম্পূর্ণ ব্যতিক্রম কিছু তৈরি করা হচ্ছে। এবার মাটিতে নয়, বিল্ডিং ঝুলবে আকাশে। কোনো একটি গ্রহাণু থেকেই সেই বিল্ডিংটি ঝুলতে থাকবে। নিউ ইয়র্কের ক্লাউডস আর্কিটেকচার নামের একটি সংস্থা এই বিল্ডিং তৈরির ধারণা দিয়েছে। এ ধরনের ভবনকে তারা বলছেন দ্য অ্যানালেমা। নেহাত কল্পনা নয়, সত্যি এই বিল্ডিং তৈরি করতে চাইছেন তারা।
দুবাইতে এই ভবনের কাজ হবে, এতে খরচও কম পড়বে। পরে ভবনটি আলাদাভাবে নিয়ে গিয়ে নিউ ইয়র্কে একটি গ্রহাণুতে ঝুলিয়ে দেওয়া হবে। পৃথিবী থেকে ওই গ্রহাণু প্রায় 50,000 কিলোমিটার উপরে রয়েছে। পৃথিবী থেকে 435 কিলোমিটার উপরে রয়েছে স্পেস স্টেশন। এক্সপিয়ার অর্থাৎ যে স্তরের উপরে গেলে সবকিছু জমে যায়, তার অন্তত 32 কিলোমিটার নিচে থাকবে ওই ঝুলন্ত বিল্ডিং। তবে ঝুলন্ত বিল্ডিং বানানো হলে সেটা থেকে লোকজন কিভাবে নিচে নামবে, অনেকের মনেই সেই প্রশ্নও আসতে পারে। সেটারও অবশ্য ব্যবস্থা থাকবে। প্যারাশুট বা মাটি থেকে কার্গো কন্টেইনারে করে যাতায়াতের ব্যবস্থা করা হবে। চ্যানেল 52 নিউজ ডেস্ক।